ও আচ্ছা, এটা সলভ করো নাই? তো এখন কি ফার্স্টে সলভ করার পরে রিপোর্ট দেখতে চাও? হ্যাঁ ঠিক আছে, তো তাহলে এখন আজকের ক্লাসের শেষে পিডিএফটা দিয়ে দেবো নাকি? এখন পিডিএফ দিয়ে দেবো, নিচে নিজে সলভ করবা, পরে রেকর্ডিং দেখবা। ওকে, সো এখন তাহলে এটার ইয়েটা নিয়ে নাও। পিডিএফ আছে তোমার কাছে? আচ্ছা, তো তাহলে পরে তুমি নিচে নিজে সলভ করো, দেন ক্লাসের রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 9 এইটা। ওকে, এটাও তো ছিল, কি অবস্থা? লেটস সি কি করতেছে, দেখো। ঋত্বিক ফার্স্টে কোথায় গেছে? ফার্স্টে 12 কিলোমিটার এট আ বিয়ারিং অফ 135। ওকে, এরপরে কি করলো? ওই পয়েন্ট থেকে যে 12 কিলোমিটার এই দিকে গেছে না, 12 কিলোমিটার এই দিকে যাওয়ার পরে দেন কি করছে, কত বিয়ারিং এ মুভ করছে? 340 বিয়ারিং এ কত কিলোমিটার? 20 কিলোমিটার। তো এখন এখানের মধ্যে কি করি, এই জায়গায় একটা ছোট করে কম্পাসে কিনে নাকি ব্যক্তি? জি ভাইয়া। তো এখানে আমাদের এরকম ছোট করে কম্পাস আঁকার পর দেন কি করবে, এই তোমার 340 এরকম 340 ডিগ্রি অ্যাঙ্গেলে কত 20 কিলোমিটার। তো তাহলে নিচে গেল প্রথমে, এরপর উপরে গেল। তো তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে কানেক্টিং লাইনটাই কি হবে, আমাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট নাকি? তো রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট আমাদের কি আসে, এরকম আসে না? হ্যাঁ ভাইয়া। তাহলে এটার জন্য অ্যান্সার কি বি নাকি? কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার বি। বুঝতে পারছো যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হবে, ইনিশিয়াল আর ফাইনাল। ডি কেন হলো না? ডি এরটা দেখো কত বড়, ডি এর ডিসপ্লেসমেন্টের অ্যারো লেন্থটা দেখতে হবে। যেখানে তো তোমার 20 কিলোমিটার 12 কিলোমিটার নিচে গেছে, দেন 20 কিলোমিটার উপরে আসছে। তো এখানে ডিসপ্লেসমেন্টটা কি হবে, the net displacement will be small। কিন্তু দেখো ইয়েতে, সরি, কিন্তু এখানে মধ্যে ডায়াগ্রাম গুলো কি সবগুলা স্কেল করা আঁকা না? তো এখন অ্যারো লেন্থ লম্বা মানে কি, ডিসপ্লেসমেন্ট বেশি বুঝাইতেছে। তো এতটুকু হলো 20 কিলোমিটার। তো তাহলে এত লম্বা অ্যারো, এটা কি 20 কিলোমিটারের থেকে বড় ডিসপ্লেসমেন্ট মিন করতেছে না সাইমা? জি ভাইয়া। তো তাহলে আসলে তো ডিসপ্লেসমেন্ট এত বড় না, বুঝতে পারছো? এর জন্য ডি হয় নাই, এর জন্য হয়েছে কি বি। ওকে, তো এটা গেল ফার্স্টে আমাদের কোশ্চেন নাম্বার 9। নাবিল, মুয়াজ, তোমাদের কি এমসিকিউ গুলাতে কোনো প্রবলেম আছে এই পেপারে? হ্যাঁ 14 এ যাব। মাত্র 9 নাম্বারটাই পাইছি, পরে না না, 9 নাম্বার তো পাইছো। এমনিতে নিজের আগে সলভ করছো নাকি? নিজে আগে না সলভ করে থাকলে জেরিন যেরকম এখন বলছে যে প্রথমে নিজে সলভ করে দেন ভিডিও দেখবে আর কি। প্রবলেম গুলো যদি কমন থাকে তো তাহলে তো ভিডিও দেখলে মিললো, আর প্রবলেম গুলো যদি কমন না থাকে তো আচ্ছা তাহলে আমি সলভ করে পরে ভিডিওটা দেখবো না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সো মুয়াজ সলভ করছে। ওকে, সো রিক্তিরও সেম প্রবলেম 14 নাম্বার, তাই না? এরপরে লামিয়ার হলো 15 নাম্বারে। ফায়ারওয়ার্কস এর এটা, ওকে, ফায়ারওয়ার্কস এর এটা কি সমস্যা? A firework is launched into air and explodes once it reaches the maximum height। তো তাহলে একটা ফায়ারওয়ার্ক এরকম যায় 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 উপরে যাইতেছে যাইতেছে যাইতেছে, ম্যাক্সিমাম হাইট রিচ করার পরে তখন কি করে, ম্যাক্সিমাম হাইট রিচ করার পরে তখন এটা এক্সপ্লোড করে। অলরাইট, ওকে। তো বললো কি এ নাম্বারে, the firework is designed to explode at a maximum height of 350 মিটার। ওকে, তো এখন ম্যাক্সিমাম হাইট কত রিচ করবে, 350 মিটার। ওই হাইটে যে দেন কি করবে, এক্সপ্লোড করবে। ঠিক আছে, ভালো কথা। এই কোয়েশ্চেন নিয়ে পোলাপাইন যে এত কানছে এক্সাম হলে,
এই কোশ্চেনে আমার স্টুডেন্ট 3 জন 120 তে 120 পাইছে, বুঝছো? এই ইউনিট 1 এ এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো। সাইমা মনে আছে মেহনাজের কাহিনী যে বলছিলাম, একজন যে ওকে খোটা মারতে গেছিল, এরপরে তখন জিজ্ঞাসা করছে যে কত পাইছো, তো ও আর কি এটাতে এই পেপারে ফুল মার্কস পাইছিল, বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে শো দ্যাট দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি এট লঞ্চ ইজ কত, 80 মিটার পার সেকেন্ড। তো এখানের মধ্যে কাজটা কি, সো কনসিডারিং ভার্টিক্যাল মোশন, ইনিশিয়াল ভেলোসিটিটা কত জানি না, এটাই আমরা বের করব যে ইনিশিয়াল ভার্টিক্যাল কম্পোনেন্ট আর কি। অলরাইট, তো এখন ম্যাক্সিমাম হাইট হলো কত, 350, ইনিশিয়াল ভেলোসিটি আপওয়ার্ড, তো তার মানে জি কি হবে, নেগেটিভ, এন্ড ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হবে মুয়াজ, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি হবে 0 নাকি? ভেরি গুড। সো তাহলে এই চারটা জিনিস নিয়ে আমাদের কোন ফর্মুলা, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as নাকি? তা এখন এখানে থেকে কি করব, u টা বের করব। তো u স্কয়ার ইজ ইকুয়াল টু v স্কয়ার মাইনাস 2as, or u square is equal to 0 square minus 2 into minus 9.81 into 350। এখানে থেকে আমরা u পেয়ে যাব, কত আসে, root over 2 into 9.81 into 350। সো এখানে থেকে অ্যানসারটা দেখে ফেলে, সমস্যা নেই। সেটা কত, 14 নাম্বার। ওকে, তারা এনার্জি দিয়ে করছে, এনার্জি দিয়েও করতে পারো, আর আমাদের ইয়ে দিয়ে করছি আমরা, কাইনেমেটিক্স দিয়ে করছি, ওইটা দিয়েও করতে পারো, একই জিনিস। কত আসে, 82.9। সো তাহলে রাউন্ড আপ করে কত হবে, 83 মিটার পার সেকেন্ড, বিকজ গিভেন ইনফরমেশন আমাদের টু সিগনিফিক্যান্ট ফিগারে। ওকে, আচ্ছা, সো এটা গেল কত, 83 মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি এত। অলরাইট, এখন দেখো, the vertical component of the velocity at launch depends on both the initial velocity of the firework and the angle theta। যে initial velocity এই ভ্যালুটা and also the angle theta। okay, so এখন the angle between the initial velocity and the horizontal, যেটা হলো থেটাটা। তো এখন অ্যাঙ্গেল যত বাড়াবো, যে থেটা যত বাড়বে, যে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি বলতো রিক্তি, ভার্টিক্যাল কম্পোনেন্টটা তো ইউ সাইন থেটা নাকি, হরাইজন্টালটা হলো ইউ কস, আর ভার্টিক্যালটা কি ইউ সাইন, তাই তো? জি। তো এখন দেখো, সো ইনিশিয়াল ভার্টিক্যাল কম্পোনেন্ট or initial vertical velocity is equal to u sin theta। তো এটা কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে, u এর উপরে and theta এর উপরে। u যত বড় হবে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি তত বেশি, থিটা যত বড় হবে তখনও কি ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি বেশি হবে নাকি? থিটা যদি 90 হয় তো তখন কি ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ম্যাক্সিমাম হবে না, বিকজ sin 90 এর ভ্যালু কত, sin 90 ডিগ্রি কত আসে ভ্যালু, 1 আসে না? জি ভাইয়া। তো তার মানে sin 90 মানে কি, the whole velocity, যে অবজেক্টটাকে যে থ্রো করতেছি পুরো ভেলোসিটিটাই কি ভার্টিক্যালি আপওয়ার্ডস, যদি থিটা কি হয় 90 ডিগ্রি হয়, বুঝতে পারছো? তো থিটা যদি 90 ডিগ্রি হয় পুরো ভেলোসিটিটাই ভার্টিক্যাল ডিরেকশনে, আর থিটা যত আস্তে আস্তে কম হবে তত কি ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু কমবে আর কি, এমন টাইপের ব্যাপার। তো এখন বলতেছে যে sketch a graph showing how the initial velocity required for the firework to reach the maximum height of 350 varies with theta for the firework। তো এখন এখানের মধ্যে থিটার সাথে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কিভাবে কি চেঞ্জ হয়, এখানের মধ্যে দেখো যে তোমার ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি, একটু খেয়াল করো মুয়াজ, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু u sin theta। u মানে কি, u মানে হলো ইনিশিয়াল ভেলোসিটিটা
যে অ্যাঙ্গেলে যেটা মারতেছি ইনটু সাইন অফ থিটা। এখন দেখো ম্যাক্সিমাম হাইট কত রিচ করবে সাইমা? ম্যাক্সিমাম হাইট রিচ করবে 350 মিটার। অলরাইট, সো ম্যাক্সিমাম হাইট রিচ করবে 350 মিটার। সো তাহলে ওই হাইট রিচ করার জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত দরকার? ওই হাইট রিচ করার জন্য ইনিশিয়াল ভেলোসিটি তোমার 83 মিটার পার সেকেন্ড দরকার, নাকি? যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হইতে হবে? ফিক্স হইতে হবে। এই ব্যাপারটাকে বুঝতে পারতেছো রিক্তি? যে তোমার দেখো তার হাইট উঠতে হবে কত রিক্তি? 350 মিটার। ম্যাক্সিমাম হাইটে তার ভেলোসিটি হবে কত? 0। এন্ড জি তো আমাদের চেঞ্জই হয় না, জি তো অলওয়েজ সেমই। তো এখন এইটা হওয়ার জন্য তোমার ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত লাগতো রিক্তি? 83 meter per second. 83 মিটার পার সেকেন্ড। সো তাহলে the initial vertical component of velocity must be fixed. তো তাহলে তোমার এই ইনিশিয়াল ভেলোসিটি, যে অ্যাকচুয়াল ভেলোসিটি আর থিটা, তুমি এই দুইটার মধ্যে চেঞ্জ করতে পারবা। তো এখন এই দুইটার প্রোডাক্ট মানে এই দুইটার মাল্টিপ্লিকেশন হিসেবে ফাইনালি কি হইতে হবে? ফিক্সড একটা ভ্যালু আসতে হবে। সো তার মানে এখানে তোমার 83 হলো ফিক্স। তো এখন তুমি ইউ যদি বাড়াও তো তখন সাইন থিটার ভ্যালু কি হতে হবে? কমাইতে হবে। তুমি ইউ যদি কমাও তো তখন কি হতে হবে? সাইন থিটার ভ্যালু বাড়াইতে হবে, সো দ্যাট ওভারঅল তারা কি রাখতে পারে? 83 ভ্যালুটাকে কনস্ট্যান্ট রাখতে পারে। বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া বুঝছি। তো এখন তাহলে এখানের মধ্যে কাজটা আমরা কি করব দেখো। অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি তো তখন সাইন 90 কত? 1। তো তার মানে অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি, ইনিশিয়াল ভেলোসিটিটাই কি? দা ইনিশিয়াল ভেলোসিটি পুরাটাই হলো কি তোমার এইটা, যে সাইন 90 যে এখানে বসায় রাখাই 83। সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 83 হবে। সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হলো তোমার 83। এখন অ্যাঙ্গেল যদি তুমি কমাও, অ্যাঙ্গেল কমাইলে তো সাইন থিটার ভ্যালু কি হইতেছে? কমে যাচ্ছে, তাই না? জি ভাইয়া। অ্যাঙ্গেল কমাইলে সাইন থিটার ভ্যালু কমে যাচ্ছে। তো সাইন থিটা যে কমে যাচ্ছে ওইটাকে কম্পেনসেট করার জন্য কাকে বাড়াইতে হবে? ইউ এর ভ্যালুটাকে বাড়াইতে হবে নাকি? ইউ থেকে। এক্স্যাক্টলি। সো তাহলে এখানের মধ্যে আমাদের গ্রাফটা কেমন আসে দেখো। এই যে গ্রাফ, কি জিনিস? 90 ডিগ্রি সময় পুরো ভেলোসিটিটাই ভার্টিক্যাল। তো তাহলে এরকম, এন্ড যত আমরা থিটার ভ্যালু কমাবো তত ইউ এর ভ্যালু কি হতে হবে? বাড়তে হবে, বাড়তে হবে, বাড়তে হবে। দেন ওখানে যায় অ্যাসিম্পটোটিক হয়ে যাবে। কেন অ্যাসিম্পটোটিক হলো বলো তো? বিকজ তোমার অ্যাঙ্গেল যদি 0 হয় সে কি জীবনে ওই হাইট রিচ করতে পারবে? না। এখানের মধ্যে তোমরা ক্রিকেট যে দেখো, কয়দিন ধরে তো বাংলাদেশে খেলা হইতেছে, ক্রিকেট তো মনে হয় কয়জন দেখার কথা। এখানের মধ্যে কালকে দেখছো আফিফ কেমনে করে আউট হয়েছে? আফিফ কিন্তু বলটা কিন্তু ঠিকই অনেক জোরে মারছে, কিন্তু সে কি পায় নাই? এলিভেশন পায় নাই। যে সে মারছে জোরে কিন্তু বেশি হাইটে উঠে নাই দেখে ফিল্ডার কি করে ফেলতে পারছে? ক্যাচ করে ফেলতে পারছে। সে যদি সেম ফোর্সটাই বা এর থেকে কম ফোর্স আর একটু বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করে মারতে পারতো তো তখন কি হইতে পারতো? বলটা ফিল্ডারের মাথার উপর দিয়ে চলে যেত, নাকি? বুঝতে পারতেছো কি বলতেছি? সেইখানের মধ্যে তোমার এক্স্যাক্টলি যদি হরাইজন্টাল কি বলে, যদি অ্যাঙ্গেলটা 0 হয় তো তার মানে ভেলোসিটিটা পুরোপুরি হরাইজন্টাল। তো তাহলে সে কখনো ওই 350 মিটার এলিভেশনটা রিচ করতে পারবে না। বুঝতে পারছো মুয়াজ? ওকে। তো তাহলে এই হলো আমাদের মেইন যে গ্রাফটা, এমন টাইপের। এরকম, ঠিক আছে? ও এরপরে দেখো কি বলতেছে। এইখানে কিন্তু 4 মার্ক। এই 4 মার্ক এত বেশি ইজিও না, কিন্তু একবার যদি বুঝে যাও, বুঝছো, যে এখানের মধ্যে যদি একবার বুঝে যাও যে তোমার কি ইউভিটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, তো তার মানে একটা বাড়াইলে আর একটা কমবে। সো ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফ দেখতে যেমন হয় ওইরকম শেপের গ্রাফ এঁকে দিবা। এন্ড এই জিনিস, হ্যাঁ হ্যাঁ
আর একটু বলো তো যে অ্যাঙ্গেল কমাইলে ভেলোসিটিটা বাড়তেছে কেন? এই যে দেখো তোমার এইটা হলো কি, এইটা হলো তোমার ইনিশিয়াল ভেলোসিটিটা, বুঝছো? এই ইউটা আছে না, এই যে অ্যাঙ্গেলে যে মারি, এই ইউটা কি তোমার ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, এন্ড এই ইউটা কি আছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল। তো এখন ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে সাইমা? ইউ সাইন থিটা। u sin theta। তো তাহলে the vertical component is equal to u sin theta। এখন একটা ব্যাপার তারা ফিক্স করে দিছে, কি করে দিছে দেখো, ম্যাক্সিমাম হাইট তা রিচ করতে হবে কত, 350 মিটার। তো এখন এই 350 মিটার ম্যাক্সিমাম হাইট রিচ করার জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত দরকার, এটা আমরা এ পার্টে বের করে আসছি না, a1 এ কত লাগবে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা 83 হইতে হবে। সো ভার্টিক্যাল কম্পোনেন্টটা মাস্ট বি ফিক্সড। সো এখন ভার্টিক্যাল কম্পোনেন্টটা কার কার উপরে ডিপেন্ড করে, এই ইউ এর উপরে আর সাইন থিটার উপরে নাকি? ও আচ্ছা, বুঝছি 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 বুঝছি। তো এখন ইউ যদি বাড়াও তো তাহলে সাইন থিটাকে করেসপন্ডিংলি কমতে হবে, আর না হলে তো ইউ এর ভ্যালুটা বড় হয়ে যাবে, বুঝছো? তো এরকম ইউভিটাকে ফিক্স রাখার জন্য একটা বাড়াইলে আরেকটাকে কমানো লাগতেছে। ওকে, আচ্ছা। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, বি নাম্বারে a student wanted to estimate the maximum diameter of the firework after exploding। মানে কাম কাজ পায় না, খুদাই মার্কো এগুলা ফুটাইতেছে, ফুটা দেখ কত সুন্দর করে এরকম ঘুরে, এখন সে এটা ডায়ামিটার বের করবে, ঠিক আছে? ডায়ামিটার বের করবে কেমনে, কি করতেছে দেখো, the student estimated the time taken between seeing the firework explode and hearing the firework explode। তো একটা কি, আমরা তো দেখবো যে আগে ফায়ারওয়ার্কটা কি হয়ে গেছে, বার্স্ট হয়ে গেছে, দেন কি হবে, ওইটার বার্স্ট হওয়ার সাউন্ডটা আসবে, বুঝতে পারছো? তো এটা দেরি হয় কেন, বিকজ লাইটের স্পিড হলো বেশি, সাউন্ডের স্পিড হলো কম, নাকি সাইমা? তো এটার জন্য এন্ড বলতেছে the angle from the top to the bottom of the firework phi। আচ্ছা, তো এই টপ থেকে মানে বটম থেকে যেই লাইনগুলো এরকম আনা হয়েছে, তো এটা কি 5 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, ঠিক আছে? ভালো কথা। তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে, describe how the student could determine the maximum diameter of the exploded firework using the estimated data। তো এখন এই এস্টিমেটেড ডেটা দিয়ে সে কিভাবে করে বের করবে যে ম্যাক্সিমাম ডায়ামিটার কত হয়েছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের ফায়ারওয়ার্কটা তো আমরা মারছি কিভাবে, দেখো তো, ফায়ারওয়ার্কটাকে আমরা মারছি এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখন এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে মারার পর এই অরিজিনাল এই পজিশনটা থেকে ম্যাক্সিমাম কতটুকু উপরে ম্যাক্সিমাম কতটুকু নিচে এরকম ছড়াইছে, এই জায়গাটা থেকে তো ডায়ামিটারটা আসবে, তাই না? তো এখন এর মধ্যে ডায়ামিটারটা কিভাবে করে পাবে দেখো। ফার্স্ট অফ অল পারপেন্ডিকুলার ডিসটেন্স টু ফায়ারওয়ার্ক ইজ ইকুয়াল টু হোয়াট, টাইম মাল্টিপ্লাইড বাই স্পিড। এটা কিসের, স্পিড অফ সাউন্ড। তো এখন এখানের মধ্যে স্পিড অফ সাউন্ডটা কেন ইউজ করতেছে সাইমা, যে পারপেন্ডিকুলার ডিসটেন্স টু ফায়ারওয়ার্ক, এই জিনিসটা কি হইছে তোমার টাইম মাল্টিপ্লাইড বাই স্পিড অফ সাউন্ড। এটা কেন করছে বলতে পারবা? ওকে, তোমরা ও লেভেলসে ইয়ে পড়ছো না, একো মেথড পড়ছো না, আর সাউন্ডের স্পিড মেজার করার জন্য ডিরেক্ট মেথড পড়ছিলা। যে মনে করো এটা হলো সাইমা, এখানে হলো রিক্তি, এখন সাইমার হাতে দুইটা কাঠের টুকরা আছে। ওকে, সাইমার হাতে দুইটা কাঠের টুকরা আছে আর রিক্তির হাতে আছে স্টপ ওয়াচ। ওকে, রিক্তির হাতে আছে একটা স্টপ ওয়াচ। তো এখন স্পিড অফ সাউন্ড কত এটা বের করতে চায়। এখন সাইমা আর রিক্তের মধ্যে ডিসটেন্স হলো ডি। ওকে, সাইমা আর রিক্তের মধ্যে ডিসটেন্স হলো ডি। তো এখন সাইমা কি করবে, সাইমা
এই দুইটা কাঠের টুকরা বাড়ি দিবে। তো এখন রিক্তি তো ফার্স্টে কি দেখবে? রিক্তি ফার্স্টে দেখবে যে কাঠের টুকরাগুলি বাড়ি দিতেছে। তো যখন নাকি সে দেখতেছে দ্য সাউন্ড ইজ বিং প্রডিউসড, তখন রিক্তি কি করবে? স্টপ ওয়াচটা অন করবে। যখন নাকি ওই সাউন্ডটা রিক্তির কাছে পৌঁছাবে তো তখন কি রিক্তি কানে শুনতে পাবে না? তো যখন নাকি রিক্তি ওই সাউন্ডটাকে নিজের কানে শুনতে পাইলো তো তখন কি করবে? স্টপ ওয়াচটাকে অফ করবে। তো এখানে থেকে কি হইলো দেখো তো সাইমা, সাউন্ড প্রডিউস করার পর থেকে রিক্তির কাছে রিচ করার আগ পর্যন্ত কি হয়েছে? সাউন্ডটা এটি অ্যামাউন্ট অফ ডিসটেন্স ট্রাভেল করছে না? বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া বুঝছি। তো তাহলে সাউন্ড প্রডিউস করার পর থেকে সাউন্ডটা শুনতে পারার আগ পর্যন্ত যেই টাইমটা পাস হবে ওই টাইমে কি হয়েছে? সাউন্ড ওই ডিসটেন্সটা কভার করছে। তো তাহলে the velocity of the sound or the speed of the sound is equal to distance divided by time. So তাহলে তোমার distance will be equal to what? The velocity or speed of sound into time. তো এই জিনিসটা করছে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি? velocity into time. বুঝতে পারছো এখন সাইমা? ওকে, সো ফার্স্টে এই জিনিসটা গেল যে এই ডিসটেন্সটা বের করলাম। তো এখন ডিসটেন্স অফ দা ফায়ারওয়ার্ক এখানের মধ্যে কি হইতেছে দেখো, কি বলে ডায়ামিটার অফ দা ফায়ারওয়ার্ক, সরি, ডায়ামিটার অফ দা ফায়ারওয়ার্ক ইজ ইকুয়াল টু 2 টাইমস দা ডিসটেন্স টাইমস 10 হাফ, হাফ অফ 5। তো এখন এই জিনিসটা কিভাবে পাইছে তারা? এই জিনিসটা তারা পাইছে কিভাবে? সরি, কোশ্চেনে যাই। এটা সিম্পল একটা ম্যাথ, কেমন জিনিস এখানে মধ্যে দেখ, আমরা যদি এমন ভাবে ডায়াগ্রামটাকে দেখি, এই পুরো অ্যাঙ্গেলটা কত? 5। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 5/2। নিচেরটা কত হবে? 5/2 নাকি সাইমা? বুঝতে পারতেছো কি বললাম? এই পুরো অ্যাঙ্গেলটা হলো 5 উপরের আর নিচেরটায়। তো তাহলে মাঝে দিয়ে ওরকম একটা লাইন যদি সেন্টার টু সেন্টার অফ দা সার্কেলের দিকে আঁকি তো তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? বাইসেক্ট হয়ে যাবে না রিক্তি? জি ভাইয়া। তাহলে অ্যাঙ্গেলটা এরকম বাইসেক্ট হয়ে গেল। তো এটা 5টা বাদ দিয়ে 5/2 উপরে নিচে উপরে 5/2 নিচে 5/2। ঠিক আছে, ভালো কথা। তা এখন উপরের ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এই ডিসটেন্সটা কি? পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যেটা আমরা বের করছিলাম একটু আগে ক্যালকুলেশন করে, যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজ ইকুয়াল টু হোয়াট? স্পিড অফ সাউন্ড ইনটু টাইম। এটা করছে না মাত্র সাইমা? তো এটা হলো ওই ডিসটেন্সটা, বুঝছো? তো এটা হলো ওই ডিসটেন্স, ভালো কথা। এটা কত? 5/2। আর এটা কত? 90 ডিগ্রি। তো তাহলে এখন tan থিটা দিয়ে আমরা রেডিয়াসটা বের করতে পারবো না? সাইমাকে বুঝতে পারতেছো কি বলতেছি? এগুলো তো বাচ্চাদের ম্যাথ, তোমার তো এগুলো অনেক ভালো পারার কথা, পিওর ম্যাথসে ফুল মার্কস পাওয়া স্টুডেন্ট। ওকে, তাহলে এখানের মধ্যে কাজটা কি? যে tan 5/2 is equal to r/d। তো তাহলে r is equal to d into tan 5/2। এখন এটা তো রেডিয়াস, তো তাহলে ডায়ামিটারে কি হবে? রেডিয়াস ইনটু 2 করব। ঠিক আছে রিক্তি? জি ভাইয়া। তাহলে 2 into the perpendicular distance times tan 5/2। মুয়াজ্জের ক্লিয়ার হয়েছে? ওকে, তারপরে লামিয়ার 15 এ প্রবলেম ছিল নাকি? জি ভাইয়া। এইটাতে তোমার নিজের হাতের মেজারমেন্ট আসলে নিতে হবে, বুঝছো? তুমি তোমার নিজের এই এলবো থেকে এইসব ডায়ামিটার, এটা আসলে সে হ্যাঁ, এটা আমারও কোয়েশ্চেন, কি লাভ?
এটা আসলে আমাদের অন্য কাজে ইউজ হবে, এটা জাস্ট একটু মজা করে দেখাইছে যে বাচ্চাদের কেমন কেমন ইচ্ছা হয়। আসলে এগুলো একটু ডিফারেন্ট টাইপের বাচ্চা, সাইমার মতো। সাইমা যে এরকম অন্য জিনিস যে এটা বের করে কি লাভ, এই যে সাইমা যে কালকে একটা পোস্ট দিল যে আমার ফেসবুকের অ্যাক্টিভিটি দেখে কি মনে হয় যে আমার বয়স কত, তো এটা জেনে কি লাভটা হবে বলো তো সাইমা? রাফি যে হাহা দিছে, এরপর বলে যে আরে হাহা না দিয়ে বলো, মানে কি অবস্থা। আর যে যেটাই কমেন্ট করে, যে যেটাই কমেন্ট করে ওটার মধ্যে কি আর রিয়াক্ট দেয়, মানে কি অবস্থা। আমি তো ভয় হাহা দেই নাই যে পরে আবার রাফির মতো আমার ট্যাগ দেওয়া বলবে, এজ বলতে এই বলতে এই বলতে। আরে এটা কেমন পচা নাকি, ও নিজে জিজ্ঞাসা করলো যে আসলে ডায়ামিটারটা বের করে কি লাভ, এর জন্য ওকে একটা কোয়েশ্চেন করলাম যে ও আসলে ওটা চাইলে আসলে করবেটা কি। আচ্ছা, সমস্যা নাই। তো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 15টা করি। এখানের মধ্যে কাজটা কি? মাসলস মুভ বডি পার্টস বাই কন্ট্রাক্টিং এন্ড রিল্যাক্সিং। ওরে বাপরে, বায়োলজি। For the forearm to hold a ball in the position shown, the bicep muscles contracts, creating a tension in the muscle as shown. আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এইভাবে তুমি মডেল করো জিনিসটাকে। তো এই তোমার এলবো জয়েন্টটা যে লামিয়া, এই এলবো জয়েন্টটা হলো তোমার পিভট পয়েন্ট। ওকে, জি ভাইয়া। এই হলো তোমার পিভট পয়েন্ট। এখন টেনশন কাজ করতেছে কি একটা অ্যাঙ্গেলে, এই যে এইদিকে কাজ করতেছে টেনশনটা। তো দিস ইজ দ্য টেনশন ফোর্স। আর এই হাতের এই এন্ডে, একদম এক্সট্রিম এন্ডে কি আছে, এই ওয়েট ওয়ালা অবজেক্ট আছে। তো তাহলে বলের ওয়েট এই নিচে, আর আর্মের নিচের একটা ওয়েট আছে, যে হাতের নিচের একটা ওয়েট আছে, এই ওয়েট অফ আর্ম, আর এটা হলো ওয়েট অফ বল। ওকে, তো এখন পুরো সিস্টেমটা কি হরাইজন্টাল আছে না, তো তার মানে কি ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট গুলি ইকুইলিব্রিয়ামে। তো এখন এই ব্যাপারগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো কাজটাকে দেখো, a student model the forces on the forearm using a uniform beam and spring measurements are shown. এই যে এরকম 70 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, এক্স্যাক্টলি বলে দিচ্ছে 70 ডিগ্রি। দেন এই যে weight of the beam, then force on the beam, এরকম এখানে থেকে 9 সেন্টিমিটার ধরে, এখানে থেকে 4 সেন্টিমিটার এদিকে। তো মাঝের এটা কত, এটা তো তুমি জানো না। তো এখন এইটা তুমি কিভাবে বের করবা, এই জিনিসটার জন্য what you need to do, you need to take the measurement of your own hand. তো তুমি এক্সাম হলে যখন নাকি স্কেল নিয়ে যাবা, তো স্কেল নিয়ে নিজের হাতের এই লেন্থটা মাপবা এলবো থেকে ফিঙ্গার টিপ পর্যন্ত। তো এলবো থেকে ফিঙ্গার টিপ পর্যন্ত যদি আমারটা মাপি, আমার হাত একটু লম্বা, অন্যদের থেকে কম। ওকে, সো তাহলে এখানে কত, তো 40, ওই তো নরমালের চেয়ে বেশি ছোট হয় বেশি বড় হয় ওটা দিয়ে যায় আসে না, বিশাল একটা তারা অ্যাপ্রক্সিমেশন দিয়ে অ্যালাউ করবে, বুঝছো? এটা তো তারা বুঝে যে কতজন তো একটু মিনি সাইজের থাকে, বুঝছো? তো এরকম অ্যারাউন্ড 44 সেন্টিমিটার। ওকে, সেরকম 44 সেন্টিমিটার এখানের মধ্যে তারা কত অ্যালাউ করছে দেখি। এই যে 30 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটারের মধ্যে যে কোনো একটা। তো আমার হাতের লেন্থ আসছে কত, মেপে দেখলাম 44 সেন্টিমিটারের মতো। তো তাহলে 44 সেন্টিমিটার ইজ দ্য টোটাল লেন্থ, বুঝছো সাইমা? তো 44 সেন্টিমিটারটা হলো তোমার টোটাল লেন্থ। তো পুরাটা 44 যদি হয়, এখানে 4 এখানে 9 চলে গেল, তো তাহলে 44 মাইনাস 13 কত আসে, 27 সেন্টিমিটার। তো এখন এই এন্ড থেকে
সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় কাজ করবে? একদম মাঝে। তো তাহলে 22 সেন্টিমিটার, যে পিভটের থেকে 22 সেন্টিমিটার এখানে ওয়েট অফ দা বিম, 4 সেন্টিমিটার দূরে টেনশন, আর পিভটের থেকে 44 মাইনাস 9 কত? 35 সেন্টিমিটার। সো পিভটের থেকে 35 সেন্টিমিটার দূরে হলো ফোর্স অফ দা বল। এখন ডায়াগ্রামটা বুঝতে পারতেছো? এখানের মধ্যে ক্লিয়ার করে আঁকি আরেকবার দেখ। সো এই তোমার পিভট, এই হলো টেনশন 70 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, and the tension is what? টেনশনটা হলো 4 সেন্টিমিটার দূরে। ওকে, এটা তারাই দিয়ে দিছে। পুরো হাতের লেন্থটা কত? 44 সেন্টিমিটার। তো তাহলে পিভট থেকে কতটুকু দূরে হবে? সেন্টার অফ গ্র্যাভিটি অফ দা আর্ম 22 সেন্টিমিটার দূরে। এন্ড বলটা হলো তোমার 9 সেন্টিমিটার ভিতরে। তো তার মানে পিভট থেকে কতটুকু দূরে? 44 মাইনাস 9, তো তার মানে 35। বুঝতে পারছো? জি। তো তাহলে এখন এখানের মধ্যে কাজগুলো কি? যে তোমার টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট ইনটু 4 সেন্টিমিটার, এটা কি দিবে? এটা তোমার ক্লকওয়াইজ মোমেন্ট দেবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? টেনশনের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ, আর বাকি দুটো ওয়েটের জন্য কি হবে? ক্লকওয়াইজ হবে, তাই না? তো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হলো টেনশনেরটা, আর বাকি দুইটা কি? ওয়েট অফ দা আর্ম। তো এখন এই যে ওয়েট অফ দা বিম হলো 15, এন্ড বিমের সেন্টার অফ গ্র্যাভিটিটা পিভট থেকে কতটুকু দূরে? 22 সেন্টিমিটার। আর বলের ওয়েট কত? 4.5, এন্ড এটা পিভট থেকে কতটুকু দূরে? 35 সেন্টিমিটার দূরে, তাই না? তো এখন এখানে থেকে টেনশনটাকে সাবজেক্ট করে টেনশন পাবো না? জি ভাইয়া। এখানে থেকে টেনশনটা চলে আসবে। তো the tension comes out to be something like বিশাল এক রেঞ্জ 85 থেকে 150 এর মধ্যে, যে তোমার লেন্থ যত নিতেছো হাতের ওইটার করেসপন্ডিং যে ভ্যালুটা আসে। তো তাহলে অনেক বড় রেঞ্জ আছে। তো তারা এরকম আজগুবি কোয়েশ্চেন করলে ওরকম বড় রেঞ্জও অ্যালাউ করে দিবে, বুঝছো সাইমা? এড এক্সেল এই দিক দিয়ে একটু ভালো আছে। দেন বলতেছে যে explain a limitation of using a beam to model the forearm. কেন? বিকজ এখানের মধ্যে তোমার ফার্স্ট অফ অল এটা তো থিকনেস তো সব জায়গায় সেম না। আমাদের হাতের থিকনেসটা এক জায়গায় বেশি, রিস্টের ওই দিক দিয়ে যে কি হয় থিকনেসটা কমে যায়। তো তাহলে ওয়েট যে সেন্টার অফ গ্র্যাভিটি যে আমরা ধরছি বিমের, এটা তো একদম মাঝে ধরছি, কিন্তু হাতের সেন্টার অফ গ্র্যাভিটিটা তো এক্স্যাক্টলি ওই পয়েন্টে নাও থাকতে পারে, নাকি? জি ভাইয়া। একটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি নট ইন দা মিডল, দা ফোরআর্ম ইজ নট ইউনিফর্ম অর সিমেট্রিক্যাল। এটা যদি ওরকম কার্টুন হয় যে স্পঞ্জ বব একদম পুরো একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, তো এরকম টাইপের হইলে তখন অন্য ব্যাপার, কিন্তু নরমালি মানুষের হাত এরকম ইউনিফর্ম থাকে না। ওকে, এই জিনিসটা গেল আমাদের 16 নাম্বার, কি বলে 15 নাম্বার। এরপরে আর কোন কোশ্চেনে প্রবলেম আছে? এরপরে কি আর কোন কোশ্চেনে প্রবলেম আছে? সানা 16C, ওকে 16C তে বলছে explain why the sample of the wire used in this experiment should be long and thin. দেখো ব্যাপারটা যে তোমার এই যে আমরা ফোর্স এক্সার্ট করতেছি, ফোর্স গুলা কিন্তু তেমন বড় কোনো ফোর্স না, দেখছো ফোর্স গুলি কত? 10 নিউটন ফোর্সে চলে গেলে তখন তার কি হয়ে যেতেছে, কি বলে 8 নিউটন রিচ করে নেয়, তাতে সে তার ইলাস্টিক লিমিট এক্সিড করে চলে যেতেছে। তো তার মানে কি ফোর্স সে নিতে পারে অনেক কম, কিন্তু ব্যাপারটা দেখো আমরা এত অল্প ফোর্স এক্সার্ট করে
এত বড় এক্সটেনশন পাচ্ছি কিভাবে, যে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার এইসব এক্সটেনশন কিভাবে পাচ্ছি, ব্যাপারটা খেয়াল করো। ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু হোয়াট, স্ট্রেস বাই স্ট্রেইন মানে ফোর্স বাই এরিয়া, আর এখানে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তাহলে ফোর্স ইনটু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই এরিয়া ইনটু এক্সটেনশন। তো তাহলে এক্সটেনশনটাকে সাবজেক্ট করো, দেন দেখো ব্যাপারটা কি হয়। তুমি ফোর্স ফিক্স রাখলা, ইয়াং মডুলাস তো একটা সার্টেন ম্যাটেরিয়ালের জন্য ফিক্স। আচ্ছা 17 করাই দেব আর 16 সি তো দেখাচ্ছি। আচ্ছা নেক্সট মিটিং এ জয়েন করে, এই মিটিং এ 1 মিনিটের কম আছে। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম দেখো, একটা সার্টেন ম্যাটেরিয়ালের জন্য তো ইয়াং মডুলাস ফিক্সড, আর আমরা এরকম ফিক্সড একটা ফোর্স এক্সার্ট করতেছে। নাও দেখো কি হয়, তোমার অরিজিনাল লেন্থ যত বড় হবে ওইটার জন্য এক্সটেনশন কি হবে, বাড়বে নাকি কমবে? যে বাকি সবকিছু কনস্ট্যান্ট, ফোর্স, ইয়াং মডুলাস, এরিয়া ফিক্সড। তো এখন তুমি যদি কি করো, অরিজিনাল লেন্থ বাড়াও, তো তখন কি হবে, তার এক্সটেনশন বেশি হবে নাকি কম হবে? মুয়াজ, তো একটা অরিজিনালি একটা লম্বা ওয়্যার, তো তার জন্য কি হবে, এক্সটেনশনটা বেশি হবে, তাই তো? দেন তোমার অরিজিনাল লেন্থ ফিক্স, এখন তুমি কি করলা, এরিয়া কমাই দিলা। তো এরিয়া যদি কমায় দাও তো তখন কি হবে, এক্সটেনশন বেশি হবে নাকি কম হবে? এরিয়া কমায় দিতেছো, বাড়াইতেছো না কিন্তু, এরিয়া ডেনোমিনেটরে না, তো ডেনোমিনেটরের ভ্যালু যদি কমায় দাও তো তখন কি ফাইনাল ভ্যালু বাড়বে। সো তাহলে ইন বোথ দা কেসেস, যে তুমি ক্রস সেকশনাল এরিয়া কমাইলে এক্সটেনশন বাড়ে, অরিজিনাল লেন্থ বাড়াইলে এক্সটেনশন বাড়ে। তো অরিজিনাল লেন্থ বড় মানে লং ওয়্যার, ক্রস সেকশনাল এরিয়া ছোট মানে থিন ওয়্যার। তো এগুলা করাতে কি করতেছি আমরা, ডেলিবারেটলি উই আর মেকিং দা এক্সটেনশন লার্জ। ওয়াই? এক্সটেনশন যদি বড় হয় ওইটার মেজারমেন্টে আমাদের কি হবে, মেজারমেন্ট নিতে ইজি হবে। এটা একটা মেজারমেন্টে আমাদের আনসার্টেনটি কম আসবে, যে মেজার্ড ভ্যালু যত বড় হবে ওটার জন্য আনসার্টেনটি কি আসবে, কম আসবে। তো এরকম অনেকগুলো জিনিস নিয়ে আমাদের লেখা যায়। তো এখানের মধ্যে সরি তার স্ক্রিনশটটা চলে গেছে, আরেকবার দিয়ে নিই। এই যে দেখো, ফার্স্ট অফ অল, for longer wear the extension will be larger. For the same load extension is proportional to original length. যে এই জিনিসটা, যে extension by original length is equal to a constant. তো তাহলে অরিজিনাল লেন্থ যত বড় করবা এক্সটেনশন তত বেশি হবে, এরকম। তো এটা গেল একটা পয়েন্ট, যে ওয়্যার লম্বা হইলে কি লাভ। Then for thinner wear the extension will be larger. কেন? For the same load extension is inversely proportional to cross sectional area. যে may be explained in terms of this, যেটা আমরা করছি, বুঝছো? পেপারের মধ্যে আমরা যে লিখলাম না ইয়াং মডুলাসের ফর্মুলা দিয়ে, ওই জিনিসটা বলছে। তো এখন কি দেখো, the percentage uncertainty in the extension or load will be lower because measured value যত বড় হবে percentage uncertainty তত ছোট হবে না। বুঝতে পারতেছো যে আমাদের পার্সেন্টেজ আনসার্টেনটির ফর্মুলা কি ছিল, যে রেজোলিউশন বাই মেজার্ড ভ্যালু ইনটু 100। রেজোলিউশন তো আমাদের একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের জন্য ফিক্সড, তো রেজোলিউশন হলো ফিক্সড, মেজার্ড ভ্যালু যত বড় নিবা পার্সেন্টেজ আনসার্টেনটি কি হবে, তত কমে যাবে। বুঝতে পারছো? এন্ড ফাইনালি কথা হলে এই চিকন আর লম্বা ওয়্যারের জন্য কি করতে পারবো, স্মল লোড দিয়েও সিগনিফিকেন্ট এরকম এক্সটেনশন করাইতে পারবো। তো এর জন্য স্মলার লোড ক্যান বি ইউজড উইথ লং এন্ড থিন ওয়্যার। ওকে, তো এই জিনিসটা ছিল 16C। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, 17 এর কি বলতেছিল, ডায়াগ্রামটা কি সমস্যা সাইমা? ডায়াগ্রাম দেখে কোশ্চেন স্কিপ। ও ওয়াও, এত সাহস!
ডায়াগ্রাম দেখেই ভয় পেয়ে গেছে, কি অবস্থা। ওকে, এটা আসলে তোমার কোয়েশ্চেন গুলা কি জিজ্ঞাসা করা উচিত জানো সাইমা? তোমার কোয়েশ্চেন জিজ্ঞাসা করা উচিত যে ফিজিক্স ক্লাসে আমি কেমন ভাবে অ্যাক্ট করি, এইটা থেকে জাজ করতে যে তোমার আসলে বয়স কত, বুঝছো? তাহলে পরে তোমার আসল বয়স বুঝে যাবে। তো এখন এখানে মধ্যে দেখো কাজটা কি, যে the diagram shows a climber on a rock face, কি করতেছে, পাথর বায়া বায়া উঠবে, ঠিক আছে। A rope is kept firmly anchored by a person on the ground, তো তাহলে একটা মানুষ মাটির এখানে কি করতেছে, রোপটাকে অ্যাঙ্কর করে রাখতেছে, ওকে, and passes through a small loop, যে উপরে এখানে একটা লুপ আছে, লুপের ভিতর দিয়ে কি হইতেছে, মানুষের কাছে যাইতেছে। তো তাহলে ব্যাপারটা কি হয় দেখো, ব্যাপারটা এরকম, এই হলো আমাদের অ্যাঙ্কর করা ওয়্যারটা, রোপটা আর কি, এই হলো তোমার লুপ। তো লুপ দিয়ে এরকম আছে, তো এইখানে হলো যে অ্যাকচুয়ালি ক্লাইম্ব করবে, বুঝছো, যে অ্যাকচুয়ালি ক্লাইম্ব করবে তার কোমরে পেঁচানো। বুঝতে পারতেছো সাইমা কি বলতেছি? এখন সে যত নাকি উপরে উঠবে, বুঝছো, সে যত নাকি উপরে উঠবে, মানুষটা কি করবে, তত এই যে গ্রাউন্ডে থাকা মানুষটা তত ওয়্যারটাকে, ওয়্যার বলতেছে বারবার, রোপটাকে টেনে টট রাখবে আর কি, টাইট করে রাখবে। এখন এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে খেয়াল করো, সে উপরে উঠতেছে, উপরে উঠতেছে, এখন এই যে মানুষটা এই হাইটে গেছে, তো এখন এই হাইট থেকে সে মনে কর স্লিপ খাইলো, তো স্লিপ খাইলে তো নিচে পড়বে, তো যে নিচে পড়তেছে, কতটুকু নিচে পড়ছে, এতটুকু। এই যে দেখো অ্যাশ কালার দিয়ে যেটা দেখানো, এটা কি এতটুকু হাইট সে আসলে রিচ করছিল, কিন্তু ওখান থেকে সে কি করছে, পিছলায় গেছে, বুঝছো, এখান থেকে সে পিছলায় দেন এখন এই পজিশনে আসছে। তো তাহলে কতটুকু হাইট ফল করলো, এটা লেভেল করা আছে, টোটাল হাইট ফলেন, বুঝতে পারতেছো লামিয়া? টোটাল হাইট এতটুকু নিচে পড়ছে, ওকে। The climber slips and falls a short distance as shown. তো এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে এতটুকু পর্যন্ত যা বললাম ডায়াগ্রাম নিয়ে? সাইমা না রিক্তি, ভাইয়া। ওকে। সো এখন দেখো এ নাম্বারে কি বলতেছে, দ্য ফল ফ্যাক্টর, এটা আবার কি, এটা তো পড়ে নাই আমরা, তো তাহলে এই রিলেটেড তার ইনফরমেশন সব দিয়ে দিই। কি দিছে দেখো, দ্য ফল ফ্যাক্টর ইজ ইউজড বাই ক্লাইম্বার্স। আরে ভাই ও পিকচার চেঞ্জ করতেছে, এটা নিয়ে তোমার কি সমস্যা, ম্যাথ দেখো আগে। The fall factor is used by climbers to estimate the severity of a climbing fall is given by this, যে ফল ফ্যাক্টর যত বড় হবে মানে কি তত বেশি ডেঞ্জার, এমন টাইপের কিছু, বুঝছো, যে হাইট ফলেন বিফোর দ্য রোপ বিগিনস টু স্ট্রেচ ডিভাইডেড বাই টোটাল আনস্ট্রেচড লেন্থ অফ দ্য রোপ। তো এরকম একটা ফর্মুলা আছে, তো এটা নিয়ে আমরা দেখবো পরে সামনে কি করতে দেয়। তো বলতেছে কি, a climber slips and falls with a fall factor of 0.80 before coming to rest, তো তাহলে তার ফল ফ্যাক্টরের ভ্যালু একটা দেওয়া। তো এখন বলতেছে কি, the energy from the fall is absorbed in the absorbed by the climbing rope, যে রোপটা তাকে ধরে রাখতেছে ওই রোপটাই কি করতেছে, এনার্জিটা অ্যাবজর্ব করতেছে। কি এনার্জি সাইমা? সে যে উপর থেকে নিচে পড়বে, জিপিটাকে এইটা কনভার্ট হবে না, তো এই কাইনেটিক এনার্জিটাকে অ্যাবজর্ব করেই তো তাকে কি করতে হবে, রেস্টে আনতে হবে নাকি? বুঝতে পারতেছো কি বললাম? তো তাহলে সে যে উপর থেকে নিচে নামবে একটা সার্টেন কাইনেটিক এনার্জিতে, তো ওই এনার্জিটাকেই কে অ্যাবজর্ব করবে, ক্লাইম্বিং রোপটা। তো এখন দা ম্যাক্সিমাম স্ট্রেইন ইন দা রোপ ইজ কত, 9%, ওকে। তো আমরা স্ট্রেইন জানি, ফল ফ্যাক্টর জানি, তো অনেক কিছু জানি। তো বললো কি এ নাম্বারে A1 show that the maximum force acting on the climber due to the rope is about 10 kilonewton. ইয়াল্লাহ বিশাল ফোর্স। তো এখন assume the extension of the rope is proportional to its tension. তো extension is directly proportional to tension, ঠিক আছে, ভালো কথা। তো এখন টোটাল আনস্ট্রেচড লেন্থ অফ দা রোপ ইজ কত, 15 মিটার। তো তাহলে আনস্ট্রেচড লেন্থ জানি, যেটা আমাদের ফল ফ্যাক্টরের এখানের মধ্যে আছে। তো আনস্ট্রেচড লেন্থ জানি, ফল ফ্যাক্টর জানি, তো তাহলে আমরা
কতটুকু হাইট ফল করছে এটা কি বের করতে পারবো ফর্মুলাটা দিয়ে সায়মা? ফল ফ্যাক্টর জানি 0.80, টোটাল আনস্ট্রেচড লেন্থ অফ দ্য রোপ জানি, তো তাহলে হাইট ফলেন বিফোর দ্য রোপ বিগিনস টু স্ট্রেচ, তো এই জিনিসটা পাবো। তো তাহলে হাইট ফলেন বিফোর দ্য রোপ begins to stretch কি হবে? ফল ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই এটা, টোটাল আনস্ট্রেচড লেন্থ অফ দ্য রোপটা। ফল ফ্যাক্টরটা কত? 0.80 আর আনস্ট্রেচড লেন্থটা হলো 15। এটা কত আসে? 15 8 এর কত? 120, তো তাহলে এটা 12 মিটার নাকি? মিটার না সাইমা? ওকে, সো তাহলে এখানে 12 মিটার, ভালো কথা। সো তাহলে সে এখন কি করবে? 12 মিটার সে কি করছে? এই স্টেটমেন্টটা একটু ভালো মতো পড়ো তো ঋত্বিক। 12 মিটার যে সে ফল করবে এটা কি ফ্রি ফল করবে না? জি ভাইয়া। যে হাইট ফলেন বিফোর দ্য রোপ বিগিনস টু স্ট্রেচ, তো তার মানে সে তো একটা সার্টেন হাইট উপরে উঠে গেছিল, ওখানে তো রোপটা কি লুজ হয়ে গেছে, তো সে নিচে নামছে কতটুকু? 12 মিটার নিচে নামার পরে তখন থেকে কি হয়েছে? রোপটা টাইট হয়েছে, তো তখন থেকে কি কাজ করা শুরু করবে? টেনশন কাজ করা শুরু করবে, বুঝতে পারতেছো? তো তাহলে 12 মিটার যে সে ফল করছে, 12 মিটারটা কি ফ্রি ফল, তো এই যে সে ফ্রিলি ফল করছে, তো তখন কি হবে? ফ্রিলি যে সে ফল করছে ওই সময় সে কি ভেলোসিটি গেইন করছে না একটা, আর একটা কাইনেটিক এনার্জি গেইন করছে নাকি সাইমা? সে ফল করতে সময় একটা সার্টেন কি করছে? কাইনেটিক এনার্জি গেইন করছে। তো এখন এই কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত এটা বের করতে পারবো? কাইনেটিক এনার্জিটা কিভাবে বের করবো বলো তো সাইমা? ভেরি গুড। সো এমজিএইচ দিয়ে কি বের করে ফেলবো? যতটুকু জিপি লস করছে ওইটাই তো কে তে কনভার্ট করছে। ওকে, তো এখন এই কাইনেটিক এনার্জিটাকে কত বানাবে? রোপটা এনার্জিটা যে অ্যাবজর্ব করে ফেলবে এই কাইনেটিক এনার্জিটাকে 0 বানাবে না সাইমা? তো তাহলে এই কাইনেটিক এনার্জিটা বের করার পর দ্যাট উইল বি ইকুয়াল টু কি? হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন নাকি? তো ওখানের মধ্যে হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন করে আমরা কি পাবো? ফোর্সের ভ্যালুটা বের করতে পারবো। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি তারা কি করছে। সো ফার্স্টে 12 মিটার যে নিচে নামতেছে ওইটা বের করলাম। আচ্ছা, এক্সটেনশন কতটুকু হয়েছে এটা বের করে নিছে, স্ট্রেন দিয়ে দিছে না, তো স্ট্রেন জানি, অরিজিনাল লেন্থ জানি, তো তাহলে এক্সটেনশন হয়েছে কতটুকু ওইটা বের করলাম। তো এখন ফল থেকে যতটুকু জিপি গেইন জিপি লস করছে ওইটা, এন্ড এক্সটেনশনের জন্য যতটুকু জিপি লস করছে ওইটা, এই পুরো জিপিটা কিসে কনভার্ট হয়েছে সাইমা? কে তে কনভার্ট হয়েছে। সো এই কে ইজ ইকুয়াল টু কি? হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন। তো এখন এখানে থেকে ফোর্স পাবো, বুঝতে পারছো? এখন মজার না ম্যাথটা? কি বুঝো নাই নাকি মজা না? কোনটা কোনটাতে নো লিখলাম? ও আচ্ছা, বুঝলেই হবে, মজা না পাইলে সমস্যা নেই। এটা হলো যেমনি করে নো বলছো। ওকে, সো লামিয়া কি বুঝতে পারছো ম্যাথটা কিভাবে করা হয়েছে? জি ভাইয়া। ওকে, তুমিও মজা পাও নাই? ভাই পড়াশোনায় কে মজা পায়? সাইমা? ও তো আসলে পড়তে অনেক মজা লাগে বুঝছো,
অনেকদিন পরে পড়তে বসে, এরপরে একবার পড়তে বসলে পড়ালেখা থেকে উঠতেই চায় না, পড়তেই থাকে। আচ্ছা, তো তাহলে ফার্স্টে আমরা ফোর্সের ভ্যালুটা বের করলাম, ঠিক আছে, ভালো কথা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, a new climber suggests using a longer length of rope between the loop and the climber as this would absorb more energy. তো এখন এখানের মধ্যে সাজেস্ট করতে বলছে যে এখানের মধ্যে কি হইতে পারে, ব্যাপারটা দেখো। তুমি যদি অরিজিনাল লেন্থ অফ দা ওয়্যার যদি বড় ইউজ করো, তো দেখো তো অরিজিনাল লেন্থ অফ দা ওয়্যার বড় ইউজ করলে তোমার কি আসবে, ফল ফ্যাক্টরের ভ্যালু ছোট হলো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তোমার ম্যাক্সিমাম স্ট্রেইনের করেসপন্ডিং যে এক্সটেনশন হবে, এক্সটেনশনটা বড় হবে না? যে একটু আগে আমরা দেখে আসছি যে লঙ্গার ওয়্যার লিডস টু গ্রেটার এক্সটেনশন, নাকি সাইমা? মুয়াজ যে কোশ্চেনটা দেখাইছিল এটার মধ্যে। সো তাহলে লঙ্গার ওয়্যারের জন্য কি আসবে, ফর দ্য সেম স্ট্রেইন এক্সটেনশনটা হবে বড়। তো এটা যদি এক্সটেন্ড করে কি হয়, এক্সটেন্ড করে যদি মানুষটা নিচের মাটিতে হিট করে ফেলে, তো তাহলে কি সেফটি রোপ ইউজ করে কোনো লাভ আছে? যে তুমি এত লম্বা একটা ওয়্যার ইউজ করলা, তো এখন তুমি ওয়্যার, এই রোপটার কাজই কি, রোপটার কাজই হলো তাকে ফল থেকে বাঁচানো। তো সে ফল করতে নিতেছে, তো ওই সময় রোপটা এক্সটেন্ড করতে করতে সে মাটিতেই ধাক্কা খেয়ে গেছে। তো তাইলে পরে কি এই সেফটি রোপ ইউজ করে কোনো দরকার আছে? এটা তো কোনো কাজই করতে পারলো না, বুঝতে পারতেছো? তো এখানের মধ্যে ব্যাপারটা কি, this would not be a good idea as the climber would reach a higher velocity before the rope stretches. তো তাহলে কি হবে, hence the climber's deceleration or force as the rope stretches will be greater. তো তখন কি হবে, যে হ্যাচকা একটা টান খাবে, বুঝছো, যে হঠাৎ করে যখন নাকি ওরকম একটা ফোর্সটা আসবে যে সে ফ্রিলি ফল করতেছে, আনস্ট্রেচ লেন্থ তো অনেক লম্বা না, তো আনস্ট্রেচ লেন্থ যদি লম্বা হয়, তো তাহলে কি সে অনেকক্ষণ ফ্রিলি ফল করবে, দেন হঠাৎ করে কি করবে, একটা ফোর্স কাজ করা শুরু করবে। ফোর্সটা তো আমরা দেখলাম যেন তেন ফোর্স না, কত, 14,000 নিউটন। তো তার মানে কি, এত বড় ফোর্স যদি কাজ করে, তো তখন কি হবে, হঠাৎ করে পেটের মধ্যে এরকম টান খাইলে তো তখন ব্যথা পাইতে পারে, বুঝছো? তো তাহলে ওই সময় ফোর্সটা বেশি এক্সার্ট করতে হবে ইন অর্ডার টু মেক হিম স্টপ। তো এরকম টাইপের কাজ, বুঝতে পারছো? এন্ড ফাইনালি বি নাম্বারে কি বলছে, ক্লাইম্বিং রোপ ম্যানুফ্যাকচারার্স রিকমেন্ড দ্যাট রোপস আর রিপ্লেসড এভরি 5 ইয়ার, প্রতি 5 বছর পর পর রিপ্লেস করতে বলে। কেন? The force extension graphs up to breaking point for 1 meter length after and before 5 years দেখানো আছে। কেমন? নতুনটার স্টিফনেস বেশি, সরি, নতুনটার স্টিফনেস হলো বেশি, পুরানটার স্টিফনেস কি কমে যায়, এই যে লেস স্টিফ হয়ে গেছে। তো এখানের মধ্যে কি, ফর দ্য সেম ফোর্স কি হবে, এক্সটেনশনটা বেশি হবে। তো এক্সটেনশনটা বেশি হলে কি করবে, তার সেফটির কাজটা নাও করতে পারে ঠিক মতো। তো এখানের মধ্যে ব্যাপারগুলো দেখো, যে রোপটা কি করবে, এনার্জি অ্যাবসর্ব করবে না। সো নতুন রোপটা এনার্জি অ্যাবসর্ব করতে পারে এত, পুরান রোপটা এনার্জি অ্যাবসর্ব করতে পারে এত। এনার্জি গুলা বাইর করছে কিভাবে রিক্তি, ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের এরিয়া আন্ডার দা গ্রাফ কি দিবে, এনার্জি দিবে না? জি ভাইয়া। তো তাহলে এই ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ গুলার এরিয়া আন্ডার দা গ্রাফ বের করছে, তাইলে পরে কি পাইছে, এনার্জি কত স্টোর করতে পারে ওইটা পাইছে। তো তাহলে এরিয়া থেকে যে তুমি এনার্জি পাবো ওইটা বললা, দেন এনার্জির ভ্যালু গুলি বললা। তো তাহলে কি পুরান দড়িটা কি করবে, কম এনার্জি স্টোর করবে বিফোর ব্রেকিং, অলরেডি 4 পয়েন্ট হয়ে গেছে। দেন F ইকুয়াল টু কে ডেল্টা এক্স, তো এটা দিয়ে কি করা যায়, কে এর ভ্যালু বের করা যায়, এক্স কি বলে, ক্যালকুলেশন অফ কে ফর বোথ দা রোপস, যে সেম ফোর্স এর জন্য কে এর ভ্যালু বের করবা। দেন দেখবা কি, যে একটা স্টিফনেস বেশি আর একটা স্টিফনেস কম। তো তাহলে ওয়্যারটা কি বলে, পুরান রোপটা কি হবে, অল্প ফোর্সেই ছিঁড়ে যাবে। তো
এরকম টাইপের রিস্ক থাকে, বুঝতে পারছো? তো 17B-টা নিয়ে মনে হয় না কোনো রকমের সমস্যা ছিল আগেও। 17B-টা কি বুঝতে পারছো সাইমা? ওকে, পরে আর কোনো কোশ্চেনে প্রবলেম আছে এই ব্যাপারে? বাকিদের আর প্রবলেম আছে? না ভাইয়া। ওকে, তাহলে আর কোনো প্রবলেম না থাকে তো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভাইয়া ভাইয়া হুম, এই যে এরকম ইয়ার হোমওয়ার্ক দিয়ে দিলে না ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তো ইয়ার এখন সলভ করা বাকি কোনগুলি? আমরা তো বুকলেটে তো অলরেডি অনেকগুলো করে ফেলছি, তো বুকলেটে কোন না ইয়ার গুলি? বুকলেটে করছি, কিন্তু তুমি যদি তাও বলে দাও, বুকলেট থেকে প্রবলেম বললাম কিন্তু এরকম ইয়ার বলে দিও। মানে যেরকম আজকে 19 করলাম, আবার 19 এর তো ওল্ড পেপার আবার জ্যান পেপার বাকি আছে, ওইগুলো করলাম এরপরের দিন। বুঝতে পারছি, ঠিক আছে। তো মানে তাহলে ভাই আমি একটা হোমওয়ার্ক দিলে রুটিন আসলে বানাই। করা হয়, নাইলে না করা হয় না। বুঝতে পারছি, ঠিক আছে। তো আমি একটা রুটিন বানাই দিব তাহলে। ওকে, আচ্ছা ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ।